আজকে আমরা শুরু করছি বিন্যাসের সেকেন্ড পার্টটা, মানে 19 দাগ থেকে 37 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো কিভাবে খুব সহজে করা যায় সেইটা আজকে আমরা এই ক্লাসে শিখব। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি, যদি তুমি প্রথম পার্টটা দেখে নিয়ে থাকো তাহলে এইটুকু আমি বলতে পারি যে এই পার্টের অঙ্ক দেখবে খুব সহজ লাগবে। আর যদি প্রথম পার্টটা কোনো কারণে মিস করে যাও, সেই প্রথম পার্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে নাও। কারণ দেখো, এই বিন্যাসের মূল হচ্ছে থিওরি পার্টটা। থিওরি পার্টটা ভালো করে বুঝে নিলেই দেখবে অঙ্ক খুব সহজ। তাহলে চলো শুরু করছি। প্রথমে 19 দাগের অঙ্কটা কি বলেছে ভালো করে আগে পড়বে। 5টি লোক নিচের তলা থেকে একটি 8 তলা বহুতলের লিফটে চড়েছে। তারা মোট কতগুলি উপায়ে লিফট থেকে বেরোতে পারবে? কি বলতে চাইছে বলো তো? ছবিটা দেখো ভালো করে। এই যে 8 তলা বাড়ি, 1 2 3 4 5 6 7 8, 5 জন লোক আছে। তাহলে এখানে 5 জন লোক চেপেছে, এটা লিফট, এখানে তো থাকবে। তাহলে এখানে যদি চাপে, তাদের কাছে নামার কতগুলো উপায় আছে? এখানে নামতে পারে, মানে এটা 1 2 3 4 5 6 7, 7টা উপায় আছে। এই 7টার মধ্যে যেখানে খুশি তারা নামতে পারে। তাহলে প্রথম ব্যক্তি, তার কাছে উপায় কটা? 7টা, 7। দ্বিতীয় ব্যক্তিটার কাছে কটা উপায় থাকবে? তার কাছেও 7টা, 7। কারণ দেখো, এখানে সে উঠে এখানে তো আর নেমে যাবে না, ওই জন্য এখান থেকে শুরুটা 1 2 3 4 5 6 7, 7টা উপায়। তৃতীয় জনের কাছে 7টা, তারপরের জন 7টা, তারপর 7টা। তাহলে মোট কতগুলো উপায়? এগুলো সব কিন্তু গুণ হবে। গুণ কি জন্য হবে আমি কিন্তু প্রথম পার্টেই বলে চলে এসেছি। তাহলে কটা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 7 টু দি পাওয়ার 5। 4টা অপশনের মধ্যে উত্তর হবে অপশন বি। ক্লিয়ার? তাহলে ছবি দেখলেই বুঝতে পারছো অঙ্ক হয়ে যাচ্ছে। মূল হচ্ছে তোমাকে অঙ্কটা পড়ে আগে ভালো করে বুঝতে হবে যে কি বলতে চাইছে। চলো তাহলে 19 দাগের অঙ্ক কমপ্লিট। খুব ভালো করে অঙ্কটা করে রাখবে। 20 দাগের অঙ্ক। পি কিউ আর এবং এস কে একটি মঞ্চে বক্তব্য দিতে ডাকা হয়েছে। অনুষ্ঠান সংগঠকরা তাদের উপস্থাপনাকে মোট কতগুলি ক্রমে সাজাতে পারে? মানে প্রথমে কে যাবে, তারপর কে যাবে, এরকম ভাবে এলোমেলো করে কত ভাবে তারা সাজাতে পারবে। এখানে দেখো 4 জন আছে, পি কিউ আর এস। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি যদি তোমাকে বলি যে এ বি সি, এই 3 জনকে তুমি কত ভাবে এলোমেলো ভাবে সাজাতে পারবে? প্রথম পার্টে শিখে এসেছি 3 জন আছে মানে 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 6 ভাবে তুমি সাজাতে পারবে। দেখিয়ে দিচ্ছি আমি কি কি ভাবে। এটাকে প্রথমে রাখো বিসি, আবার সিবি, এরপর বি কে প্রথমে রাখো বিসিএ, আবার বিএসি, সিএবি, সিবিএ। দেখো এই যে 6 ভাবে, মানে কি প্রথমে এ যাবে, তারপর বি যাবে, সি যাবে, এ সি বি, মানে এইভাবে তুমি 6 ভাবে তাদেরকে মঞ্চে তুলতে পারবে। যদি 3 জন থাকতো, এখানে 4 জন আছে, আমরা বলবো 4 ফ্যাক্টোরিয়াল, মানে 24 ভাবে তাদেরকে এলোমেলো ভাবে সাজাতে পারবে, মানে 24 ভাবে তারা ওই মঞ্চে যেতে পারবে। বুঝা গেল? তাহলে 4টা অপশনের মধ্যে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। এদেরকে যত রকম ভাবে তুমি সাজাতে পারবে, তত রকম ভাবে তুমি মঞ্চে তুলতে পারবে পরপর। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে 24 ভাবে সাজাতে পারবে। কি আছে বলো অঙ্কে? আচ্ছা 21 একটা দেখো, অঙ্ক বলেছে এনপিআর এর মান নিচের কোনটির সঙ্গে সমান হবে? দেখো এনপিআর মানে কি বলতো? এনপিআর সূত্রটা কি হয়? এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে এনপিআর।
তাহলে আমরা চেক করে দেখি কোনটা ঠিক হয়। তাহলে প্রথম যে অপশনটা আছে এইটা দিয়েই শুরুটা করি। কি আছে? n-1 পি আর গুণিত n-1 পি r-1। তাহলে সূত্র কি বলছে? n-1 ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে এইটা মাইনাস এইটা, n-1 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর গুণিত n-1 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে এইটা মাইনাস এইটা, n-1 মাইনাস দিয়ে একবারে গুণ করে লিখবে মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এখানে দেখো -1 + 1 কেটে যাচ্ছে, কি থাকছে? n-1 ফ্যাক্টোরিয়াল আর নিচে এটাকে যদি সাজিয়ে লিখি n-r-1, আর পরেরটা r ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এখানে দেখো n-r ফ্যাক্টোরিয়াল আছে, n-r ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি বলতো? n-r ইন্টু n-r-1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি কিনা বলো? যদি আমি তোমাকে বলি 3 ফ্যাক্টোরিয়াল, তুমি কি বলবে? 3 গুণিত 2 গুণিত 1। আমি যদি এটা না লিখে আমি বলবো 3 গুণিত 2 ফ্যাক্টোরিয়াল, লেখা যায় তো, একই জিনিস তো। তাহলে দেখো n-r কে আমরা কি লিখতে পাচ্ছি? n-r ইন্টু n-r, মানে এইটার পরের পদ কি হয়? 1 করে কমে যায় তো, তাহলে n-r, তার পরের পদ n-r-1 ফ্যাক্টোরিয়াল করে দিয়েছি। তাহলে আমরা যদি লসাউ করি তাহলে নিচে এটাই আসবে n-r-1 ফ্যাক্টোরিয়াল। এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, এটার সঙ্গে এটা গুণ n-1 ফ্যাক্টোরিয়াল আর ইন্টু n-r, এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, উপরে যেটা আছে থাকবে। আমরা যদি এইটাকে কমন নিই, n-1 ফ্যাক্টোরিয়াল কমন নাও, এখান থেকে থাকবে n-r আর এখান থেকে প্লাস r, থাকবে কিনা? নিচে যেটা আছে n-r ইন্টু n-r-1 ফ্যাক্টোরিয়াল কে আমরা ঘুরে আবার লিখে দিচ্ছি n-r ফ্যাক্টোরিয়াল, লিখতে পারি কিনা? আবার বলছি, এখানে n-r ইন্টু n-r-1 ফ্যাক্টোরিয়াল, ওই যে এইটাকে আমরা ঘুরে আবার এইটা লিখতেই পারি, যেটা বড় আছে তার ফ্যাক্টোরিয়াল লিখে দিয়েছি। তাহলে এখানে কি কাটছে বলতো? দেখো একটা আর কেটে যাচ্ছে, যে প্লাস আর মাইনাস আর কেটে যাচ্ছে, থাকবে কি n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, নিচে আছে n-r ফ্যাক্টোরিয়াল, উপরেরটাকে আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল, লিখতে পারি কিনা বলো? এখানে দেখো 3 গুণিত 2 ফ্যাক্টোরিয়াল, এই যে 3 গুণিত তার পরেরটা দেখো 1 কম আছে ফ্যাক্টোরিয়াল, মানে এইটাকে আমরা লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল, এইটা মানেই তো 3 ফ্যাক্টোরিয়াল, সেই জিনিসটাই করেছি। এটা মানে কি n ফ্যাক্টোরিয়াল বাই n-r ফ্যাক্টোরিয়াল মানে npr, এই যে npr যেটা আমরা বার করেছি মিলেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অপশনটাই ঠিক, অপশন এ হয়ে যাবে অ্যান্সার। বুঝা গেল? npr মানে আমরা বলতে পারছি এইটা হয়ে গেল অ্যান্সার। চলো নেক্সট আমরা 22 দাগেরটা দেখি কি বলেছে। একটি ট্রেনে 5টি ফাঁকা বসার জায়গা রয়েছে, তাহলে কত রকম উপায়ে 3 জন যাত্রী বসতে পারে? একটা ট্রেনে এরকম 5টা বসার জায়গা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, কতজন আছে? 3 জন, 3 জন যাত্রী দাঁড়িয়ে আছে, তারা বসবে, 5টা ফাঁকা আছে। এই প্রথম ব্যক্তিটা কত উপায়ে বসতে পারবে? তার কাছে 5টা অপশন আছে, যেখানে খুশি বসতে পারে, তাহলে এর কাছে উপায় আছে 5টা। দ্বিতীয় জনের কাছে উপায়
ধরো এখানে বসে গেছে প্রথম জন এসে, তাহলে দ্বিতীয় জনের কাছে 4টা উপায় আছে, তৃতীয় জনের কাছে 3টা উপায় আছে, তাহলে মোট উপায় গুণ হয়ে যাবে 5 4 20, 3 20 60। বুঝতে পারলে? অপশন ডি হবে অ্যান্সার। তাহলে তুমি বলবে স্যার গুণ কি জন্য হচ্ছে, আমরা কি করে বুঝবো? আমি একটু ছোট করে বলি। ধরো দুজনের ক্ষেত্রে, 3 জন বাদ দাও, দুজনের ক্ষেত্রে তুমি আগে ভাবো, তাহলে নিশ্চয়ই প্রথম জনের 5টা উপায়, পরেরটার ক্ষেত্রে 4টা উপায়, টোটাল 5 4 20টা হবে নিশ্চয়ই। এই 20টা দেখো কিভাবে আসছে। প্রথম জন যদি এখানে বসে, তাহলে এর কাছে উপায় 4টা, তাহলে 4টা উপায়। যদি এখানে বসে তখনও দেখো 4টা উপায় আছে, এখানে 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 4টা উপায়, তারপরে 4টা উপায়, তারপরে 4টা উপায়, তারপরে 4টা উপায়। তুমি যোগ করে দাও, কটা উপায়? 20টা উপায়। তাহলে তুমি বলবে স্যার এখানে যোগ হচ্ছে, তো যোগেরই সংক্ষিপ্ত রূপ গুণ। মানে এখানে এই যে 4টা আছে 5টা আছে বলে আমি করতে পারছি, যদি আমি বলি 200টা 500টা আছে তখন কি করবে? এই যে দেখো একটার জন্য এর কাছে উপায় আছে 4টা, এরকম ভাবে ভাবো, একটার জন্য এর কাছে উপায় আছে 4টা, তাহলে 5টার জন্য উপায় কটা আছে? 5 গুণিত 4, 20টা উপায়, ওই জন্য গুণটা হচ্ছে। তাহলে 3 জন যখন করছি সব গুণ হয়ে যাবে, মোট 60টা উপায়। বুঝা গেল? তাহলে 22 এর দাগের অঙ্ক কমপ্লিট। 23 এর দাগের অঙ্ক খুব ভালো করে অঙ্কটি করে রাখবে। ভিভিআই 7 জন পুরুষ এবং 7 জন মহিলা একটি গোল টেবিলে মোট কত রকম ভাবে বসতে পারে, এমন ভাবে যে কোনো দুজন মহিলা পাশাপাশি বসবে না। কি বলতে চাইছে? একটা গোল টেবিল, গোল টেবিলের আমি কিন্তু থিওরি পার্ট বলে দিয়েছি যে কিভাবে গোল টেবিলের অঙ্ক হয়। একটা গোল টেবিলের ক্ষেত্রে ধরো 3 জন আছে, এ বি আর সি। কি করতে হয়? একজনকে ফিক্সড করে দিতে হয়, বাকি যারা থাকবে তাদেরকে তুমি যত রকম ভাবে সাজাতে পারবে তটা উপায়। তাহলে এখানে দেখো 3 জন আছে, এটা ফিক্সড, বি এখানে বসছে, সি এখানে বসছে, আবার সি এখানে যাবে, বি এখানে যাবে, মানে উপায় কটা? এখানে 3 জন ছিল, তাহলে 3 - 1 তত ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, মানে 2টা উপায়। গোল টেবিলের ক্ষেত্রে কি হচ্ছে? সূত্র কি? n জন থাকলে n - 1 ফ্যাক্টোরিয়াল ভাবে তাদেরকে বিন্যস্ত করা যায়। মনে থাকবে? যদি আমি তাও বলেছিলাম, যদি পুঁথির মালা বা অন্য কিছু হয়, মানে যেগুলোকে দেখবে তুমি এপাশে ঘুরালে আর এপাশে ঘুরালে একই হবে, তখন তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। এখানে দেখো বাম দিক ডান দিক সব আছে, বি এখানে বসছে, সি এখানে বসছে, এটার মধ্যে সব আছে, ওই জন্য n - 1 ফ্যাক্টোরিয়াল। এখানে 7 জন পুরুষ আছে, কত রকম ভাবে তুমি বিন্যস্ত করতে পারবে গোল টেবিলে? তুমি বলবে 7 - 1 এত ফ্যাক্টোরিয়াল, মানে 6 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত করা যাবে। তাহলে 7 জন পুরুষ ধরে যাক 1 2 3 4 5 6 7 বসে আছে। তাহলে এই মহিলাকে কোথায় বসাতে হবে? নিশ্চয়ই এদের এই যে মাঝখানে বসাতে হবে, তাহলে আর দেখো পাশাপাশি কেউ বসতে পারবে। ঠিক এই দুজনের মাঝে একজন করে মহিলা আমি বসাবো। তাহলে কটা এখানে সিট আছে বলো তো? দেখো এখানে একটা সিট, 2টা সিট, 3টা সিট, 4টা সিট, 5টা, 6টা, 7টা। তাহলে এই 7টা জায়গায় 7 জন মহিলাকে কত ভাবে বসাতে পারবে? 7 ফ্যাক্টোরিয়াল ভাবে। যদি 3 জন থাকতো, 3 জনকে কত ভাবে বিন্যস্ত করা যায়? 3 ফ্যাক্টোরিয়াল ভাবে। তাহলে 7 জন আছে, কত ভাবে বিন্যস্ত করতে পারবে? 7 ফ্যাক্টোরিয়াল ভাবে। তাহলে মোট উপায় 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। 4টা অপশনের মধ্যে উত্তর হবে অপশন বি। ক্লিয়ার? টোটাল জিনিসটা আমি আরেকবার বলে দিই। 7 জন পুরুষকে একটা গোল টেবিলে কত রকম ভাবে তুমি সাজাতে পারবে? সূত্র কি? n - 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7 - 1 মানে 6 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। এরপর 2 জন মহিলাকে পাশাপাশি বসানো যাবে না, মানে কি 2 জন পুরুষের মাঝে একজন করে মহিলাকে বসাতে হবে। তাহলে কটা সিট আছে?
আমরা দেখতে পাচ্ছি 7টা আছে, 7টা জায়গা আছে। এই 7টা জায়গায় এলোমেলো ভাবে তুমি 7টা মহিলাকে কত রকম ভাবে বসাতে পারবে, মানে এলোমেলো ভাবে কত রকম ভাবে তুমি বসাতে পারবে? 7 জন আছে, 7 ফ্যাক্টোরিয়াল ভাবে তুমি তাদেরকে বিন্যস্ত করতে পারবে। তাহলে মোট উপায় এই যে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? খুব ভালো করে অঙ্কটা করে রাখবে। চলো নেক্সট 24 পরীক্ষার জন্য। দিল্লি শব্দের অক্ষরগুলি সাজিয়ে মোট কতগুলি শব্দ তৈরি করা যেতে পারে যাতে প্রত্যেক ক্ষেত্রে এল অক্ষরটি মাঝখানে থাকে? বেশ ইন্টারেস্টিং। দেখো দিল্লি, এই যে শব্দটা আছে তোমাকে বলেছে এইটাকে তুমি এলোমেলো ভাবে সাজাও, সেটা ঠিক আছে, কিন্তু এল কে মাঝখানে রাখতে হবে। তাহলে কি করবে? এল কে এখানে তুমি বেঁধে দাও যেমন না কোথাও যায়। তাহলে এই যে 4 জন এখনো আছে, এই 4 জনকে এলোমেলো ভাবে কত রকম ভাবে সাজাতে পারবে? এল তো মাঝখানেই থাকবে ফিক্সড। তাহলে 4 জনকে তুমি বলবে 4 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজাতে পারবো। তাহলে উপায় 24। কি আছে বলো অঙ্কে? যদি এখানে এই কন্ডিশনটা না বলে দেওয়া থাকতো, যদি এটাকে শুধু বলতো যে কত রকম ভাবে সাজানো যেতে পারে, তাহলে 5টা আছে, তুমি বলবে 5 ফ্যাক্টোরিয়াল। বুঝা গেল? মানে 120 ভাবে সাজানো যেতে পারে, কিন্তু মাঝখানে থাকবে, ওই জন্য মাঝখানে রেখে বাকিগুলোকে তুমি যত রকম ভাবে বিন্যস্ত করতে পারবে তত ভাবেই এলটা মাঝখানেই থাকবে, মানে 24 ভাবে। ওকে, চলো নেক্সট 25। দেখো 25 এর অঙ্ক ওই একই টাইপের, প্রথমে যে অঙ্কটা করে এসেছি। একটি 12 তলা ফ্ল্যাট বাড়ির লিফটে 3 জন প্রবেশ করলো, তারা প্রত্যেকে পৃথক তলায় লিফট থেকে নামবে। লিফট যদি দ্বিতীয় তলায় না দাঁড়ায় তাহলে মোট কতগুলি উপায়ে তারা লিফট থেকে নামতে পারে? তাহলে আমি যদি এখানেও ছবিটা দেখাই, দেখে নাও। 12 তলা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 3 জন ব্যক্তি এখানে লিফটে চেপেছে। বলছে দ্বিতীয় তলায়, দেখো এখানে একটা কথা বলে দেয়া আছে, এই যে লিফট যদি দ্বিতীয় তলায় না দাঁড়ায়, এখানে লিফট দাঁড়াবে না। তাহলে এই 3 জন, তাদের কাছে উপায় থাকবে হলে এখানে নামতে পারে 1 2 3 4 5 6 7 8 9 10। লিফট তো আর ছাদে উঠে যাবে নিজে, এখানে যে থেমে যাবে, এখানে তারা নামতে পারে। মানে 10টা উপায় আছে। আবার একটা শর্ত বলেছে তারা প্রত্যেকে পৃথক তলায় লিফট থেকে নামবে। বুঝতে পারলে? মানে এখানে তুমি ভাববে যে 2 জন নেমে যাবে, না, এখানে নামলে একজনই নামবে। তাহলে প্রথম ব্যক্তি, তার কাছে উপায় থাকবে 10টার মধ্যে যে কোনো একটাই নামতে পারে, মানে 10টা উপায়। দ্বিতীয় ব্যক্তির কাছে কটা উপায় থাকবে? যদি সে ধরো এখানে নেমে যায়, তাহলে এখানে আর নামতে পারবে না সে, তার কাছে উপায় থাকবে আর 9টা, মানে একটা কমে যাবে। তৃতীয় জনের কাছে কটা উপায় থাকবে? 8টা। ব্যাস কমপ্লিট। মোট উপায় 8 লং 72, একটা শূন্য, 720। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। পরীক্ষার জন্য একবারে এখন থেকে দাগ দিয়ে রেখে দাও, ভিভিআই। বুঝা গেল? শুধু ছবি কথা বলবে, দেখো কিছুই দরকার নাই, দেখলেই বুঝতে পারবে। 3 জন ব্যক্তি আছে, কেউ 2 জন একটা তলে নামতে পারবে না, যে যার আলাদা। আবার এখানে লিফট থামবে না। তাহলে প্রথম জনের কাছে 10টা উপায়, তারপরের জনের কাছে 9টা উপায়, কারণ একটা কমে যাবে, তারপরের জনের কাছে 8টা উপায়। তাহলে মোট উপায় 720। তাহলে 25 কমপ্লিট। চলো নেক্সট 26। দেখো এই অঙ্কটা আমি উদাহরণ দিয়ে বলেছিলাম একবারে প্রথম পার্টেই। একটি গ্রাম থেকে শহরে যাওয়ার 5টি রাস্তা আছে। কত রকম ভাবে একজন গ্রামবাসী শহরে যেতে এবং ফিরে আসতে পারে, মানে যাবে আবার ফিরে আসবে, কত রকম ভাবে। আবার ছবি দেখাই,
গ্রাম, এখানে শহর। তাহলে কটা রাস্তা? 5টা। 1 2 3 4 5, 5টা রাস্তা। একজন ব্যক্তি ধরো এই রাস্তা দিয়ে যাচ্ছে, শহরে গেল, আসার সময় কটা রাস্তা থাকবে? 1 2 3 4 5, এই 5টা রাস্তার মধ্যে যে কোনো একদিকে সে আসতে পারবে, মানে তার কাছে উপায় আছে 5টা। তাহলে 5টা উপায়। আবার যদি এই দিকে যাই তখন দেখো 5টা উপায়, এই দিকে গেলে 5টা উপায়, এইদিকে 5টা, এইদিকে 5টা। তাহলে এখানে তুমি কি করবে? 5 5 5 5 5 সব কি যোগ করবে? ওই যে বলেছি নিয়মটা কি, তুমি এইভাবে ভাবো যে একটার জন্য তার কাছে 5টা উপায় আছে, তাহলে 5টার জন্য কটা উপায়? 5 5 এ 25টা উপায়। বুঝা গেল? তুমি যদি বলো আমি 5 5 যোগ করবো, সব একই জিনিস, সেটাকেই আমরা গুণের আকারে লিখছি। যদি এখানে 5-এর জায়গায় ধরো 500টা থাকতো, তুমি কি সব যোগ করতে? এইটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, তাহলে কত ভাবে যাতায়াত করতে পারবে? 25 ভাবে যাতায়াত করতে পারবে। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। বুঝা যাচ্ছে তো? একবারই সহজ অঙ্ক। চলো নেক্সট 27। এইটাও কিন্তু ভিভিআই। 10টি সত্য মিথ্যা প্রশ্ন রয়েছে। মোট কত উপায়ে এই প্রশ্নগুলিকে উত্তর করা যেতে পারে? দেখো 10টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য হলে সত্য, না হলে মিথ্যা, দুটা করে উপায় আছে। তাহলে প্রথম প্রশ্নটার জন্য দুটি উপায়, কেউ সত্য করতে পারে, কেউ মিথ্যা করতে পারে। দ্বিতীয় প্রশ্নের জন্য দুটি উপায়, তৃতীয়টার জন্য দুটি উপায়, এরকম ডট ডট করে 10টার জন্য, মানে 10তম প্রশ্নটার জন্য দুটি উপায়। তাহলে মোট উপায় কত? ওই যে গুণ, কটা আছে এখানে? মোট 10টা 2 আছে। তাহলে এই 10টা 2 এর গুণ আমরা কিভাবে লিখবো? এই যে, বুঝা গেল? যদি এখানে এরকম ভাবে না থাকতো তাহলে 32কে 32 দিয়ে গুণ করলে যা হতো অ্যান্সার। অনেকে এটা ভুল করে এইটা করে দেয়। এখানে বুঝতে হবে যে 10টা প্রশ্নের দুটা করে উপায় আছে, হলে সত্য, না হলে মিথ্যা। ওই জন্য 2 2 2 2 করে মোট 10টা 2, তাদের গুণফল 2 টু দি পাওয়ার 10 হয়ে গেল 27। আচ্ছা 28 দেখো একটা অঙ্ক দিয়েছে, আর এর মানটা আমাদের চাইছে। 9p5 আমরা লিখতে পারি npr এর যা সূত্র হয় 9 - 5, মানে একবারে আমি লিখে দিচ্ছি 4 ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল বাই n - r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা 5 গুণিত উপরে হবে 9 ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে কত? 5 ফ্যাক্টোরিয়াল। আর ডান দিকে আছে 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 - r ফ্যাক্টোরিয়াল, এইটা। আচ্ছা 10-এর মধ্যে এইটাকে আমরা লিখতে পারি 10 গুণিত 9 ফ্যাক্টোরিয়াল। দেখো সব 9 কিন্তু কেটে যাবে। তাহলে এখান থেকে আমি আরেকটা লাইন তবু দেখাচ্ছি, দেখো তোমরা কিন্তু একবারই করবে। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, তো 10 গুণিত 9 ফ্যাক্টোরিয়াল। আমরা শেষ পর্যন্ত যাবনি, দরকার নেই আমাদের। তাহলে 9 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমি যদি ভাগ করে দিই তাহলে সব এগুলো কেটে যাবে, থাকবে কি 1/4 ফ্যাক্টোরিয়াল মানে 24। পরেরটা দেখো 1 এই যে 5 আর এখানে দেখো 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 গুণিত 4 ফ্যাক্টোরিয়াল, তো এই 5 কেটে যাবে। তুমি চাইলে এখানে 5 লিখে রাখতে পারো, এই যে এখানে, বুঝা গেল? বা আমি যদি একটু লিখে দিই, আবার আমি লিখে দিচ্ছি, এখানে 5, নিচে 5 গুণিত 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা উঠে যাচ্ছে 10/10 - r ফ্যাক্টোরিয়াল। যখন পড়বে স্টেপ জাম্প করে পড়বে প্র্যাকটিসের জন্য। এটা কেটে যাচ্ছে, লসাও করে দাও, 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, এইটা মানেই 24। তাহলে 1 আর এখানে 1, ডান দিকে আছে 10,
নিচে আছে এটা, ঠিক আছে। আচ্ছা 1 আর 1 2, তাহলে 2 এর সঙ্গে 10 কাটবে বা এখানে তুমি কেটে দাও, তাহলে 2/24 আর এখানে 10/10 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 12 24 কোনাকুনি গুণ করে দাও, তাহলে 10 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কত হবে? 12 10 120। আচ্ছা 120 মানে আমরা এটাকে কি লিখতে পারি? কত ফ্যাক্টোরিয়াল? 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে 120। আমরা বাম সাইডের মতো করে এটাকে সাজাবো, এটাকে আমরা লিখতে পারি 10 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। এ পাশে দেখো 10 আছে, ওই জন্য আমি ওইভাবে লিখেছি। তুলনা করো, আর এর জায়গায় কত বসে আছে? 5। বুঝা গেল? এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আর সমান কত? 5। তাহলে 28 দাগের অঙ্ক কমপ্লিট, শুধু ভাঙলেই হবে। চলো 29। 4টি পুরস্কার 10 জন ছাত্রের মধ্যে যত রকমে দেওয়া যায়, যাতে কোনো একজন ছাত্র একাধিক পুরস্কার না পায়, তার সংখ্যা। দেখো 4টা পুরস্কার আছে, 10 জন ছাত্র আছে, 1টা 2টা 3টা 4টা পুরস্কার। এখানে 10 জন দাঁড়িয়ে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। প্রথম পুরস্কারটা 10 জনের মধ্যে যে কেউ একজন পেতে পারে। তাহলে প্রথম পুরস্কারটা এই 10 জনের মধ্যে যে কেউ একজন পেতে পারে। তাহলে 10 ভাবে, মানে 10টা উপায় আছে, হলে ই পাবে নাহলে ই পাবে, এরকম করে করে 10 জনের মধ্যে যে কেউ একজন পেতে পারে। দ্বিতীয় পুরস্কারটা দেখো, এই পুরস্কারটা যদি পেয়ে যায়, মানে প্রথম ছাত্রটা পেয়ে যায়, তাহলে দ্বিতীয় পুরস্কার সে কিন্তু পাবেনি, বলেই দিয়েছে একাধিক পুরস্কার না পায়। তাহলে এই পুরস্কারটা 9টা ভাবে হতে পারে, মানে 9 ভাবে দেওয়া যেতে পারে, এইটা 8 ভাবে, এইটা 7 ভাবে। তাহলে মোট উপায় কত হলো? তাহলে 8 লং 72, তার সঙ্গে একটা 7, 7 দুগুণে 14 4 হাতে 1, 7 7 49 একে 50। তাহলে 504, তার সঙ্গে 10 গুণ করো, বলো বুঝা গেল না গেল না? উত্তর হবে 50 40, মানে অপশন এ। বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি অপশন এই হচ্ছে। ভালো করে বুঝবে, 4টা পুরস্কার আছে, 10 জন আছে এখানে, ঠিক আছে, 10 জন ছাত্র আছে। তাহলে প্রথম পুরস্কারটা 10 জনের মধ্যে যে কেউ একজন পেতে পারে। তাহলে উপায় 10। ধরো প্রথম পুরস্কারটা পেয়ে গেছে, দ্বিতীয় পুরস্কার কিন্তু শেয়ার পাবেন, একজন একটাই পাবে। তাহলে দ্বিতীয় পুরস্কার আর 9 জন আছে, 9 ভাবে পেতে পারে। যদি দ্বিতীয় পুরস্কারটা দ্বিতীয় জন পেয়ে যায়, তৃতীয় পুরস্কার কতজন রয়েছে? আর 8 জন রয়েছে, আর এই পুরস্কারটা আর 7 জন রয়েছে। তাহলে মোট উপায় গুণ হয়ে যাবে, উত্তর হবে 5040, মানে অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে, মানে 30। একটি শাখা রেলপথে মোট 12টি স্টেশন আছে, কতগুলি বিভিন্ন দ্বিতীয় শ্রেণীর টিকিট মুদ্রণ করলে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়া যাবে। এখানে দেখো 12টা স্টেশন আছে, ধরো যেই স্টেশনে উঠছে সেই স্টেশনে তার নামবে নি, তাহলে এখানে ধরো উঠছে, তাহলে এই স্টেশনে তার নামবে, তাহলে এখনো 11টা স্টেশন আছে যেখানে খুশি নামতে পারে। তাহলে তার কাছে 11টা পথ আছে নিশ্চয়ই। তাহলে মোট উপায় কত হবে? 12 গুণিত 11। বুঝা গেল? কত হচ্ছে? 11 দুগুণে 22 এর 2 হাতে 2, 11 1 11 আর 2 এ 13, তাহলে 132। 4টা অপশনের মধ্যে অপশন সি হবে অ্যান্সার। আবার বলছি, বলছে কতগুলি বিভিন্ন দ্বিতীয় শ্রেণীর টিকিট মুদ্রণ করলে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়া যাবে। তাহলে 12টা স্টেশন আছে, এই স্টেশনে ধরো উঠছে, এরপর নামতে হবে তো। তাহলে এই স্টেশনে যদি উঠে, এখনো 11টা স্টেশন আছে, মানে 11টা উপায় আছে যেখানে খুশি নামতে পারে। তাহলে মোট উপায় কত হবে? 12 গুণিত 11। ঠিক আছে, এখানে উঠছে, পরে এখানে নামতে পারে। দেখো এটার জন্য এখানে
অথবা এখানে উঠে এখানে, তারপরে এখানে উঠে এখানে, তাহলে একটার জন্য দেখো 11টা, এরকম 12টার জন্য কত হবে? 12 গুণিত 11 হবে, গুণ হয়ে যাচ্ছে। অথবা আরেকটা আমি বলে দিচ্ছি উপায়, দেখো দুটা স্টেশন, মানে একটাই উঠে আরেকটাই নামবে, দুটা স্টেশন, তাহলে এই 12টা স্টেশন থেকে দুটা স্টেশন নিয়ে কত ভাবে তুমি বিন্যস্ত করতে পারবে? তুমি বলবে 12p2 ভাবে আমি বিন্যস্ত করতে পারবো। এটাই হচ্ছে আমাদের উত্তর। তুমি দেখে নাও, 12 ফ্যাক্টরিয়াল বাই 12 মাইনাস 2 মানে কত হবে? 10। তাহলে 12 গুণিত 11 গুণিত 10 ফ্যাক্টরিয়াল বাই 10 ফ্যাক্টরিয়াল মানেই 12 গুণিত 11, 132। বুঝা গেল? এইভাবেও তুমি ভাবতে পারো, অথবা 12p2 করে দাও, তাহলেই অ্যান্সার। 30 দাগের কমপ্লিট। চলো 31। আচ্ছা, ডট শব্দটির অক্ষর সমূহ কত বিভিন্ন উপায়ে বিন্যস্ত করা যায় যাতে স্বরবর্ণগুলি সর্বদা একত্রে থাকে? খুব ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক পরীক্ষাতে কিন্তু আসে তোমাদের। এখানে দেখো যেটা আছে DRAUGHT, তাহলে স্বরবর্ণ কটা আছে? একটা, দুটা, আর নাই, দেখো দুটা আছে। কে কে আছে? এ আছে, ইউ আছে। মোট এখানে কটা আছে অক্ষর? 1 2 3 4 5 6 7টা, মোট দেখো 7টা আছে। এরা কখনো আলাদা হবে না, বলেই দিয়েছে দেখো স্বরবর্ণগুলি সর্বদা একত্রে থাকবে। এই দুটাকে তুমি বেঁধে দাও, এদেরকে ছাড়া যাবে না, যেখানে যাবে একসঙ্গে যাবে, দুটাকে একেবারে বেঁধে রেখে দাও। তাহলে এই দুটাকে তুমি একটা ধরো, দুটাকে একটা ধরো, তাহলে এখানে দেখো এই দুটাকে যদি একটা ধরো, তাহলে 1 2 3 4 5 6, তাহলে এই 6টা অক্ষরকে তুমি কত ভাবে বিন্যস্ত করতে পারবে? 6 ফ্যাক্টরিয়াল ভাবে বিন্যস্ত করতে পারবে। এরা কিন্তু বাঁধা আছে, যেখানেই যাবে একসঙ্গে যাবে। এরপর ইউটা এখানে আসতে পারে, এটা এখানে যেতে পারে, মানে এরা নিজেদের মধ্যে আবার বিন্যস্ত হবে। তো এইটা একভাবে, আবার ইউ এখানে, এ এখানে, তাহলে দুটা নিশ্চয়ই 2 ফ্যাক্টরিয়াল ভাবে বিন্যস্ত হবে। তাহলে এই দুজন নিজেদের মধ্যে 2 ফ্যাক্টরিয়াল ভাবে বিন্যস্ত হবে। তাহলে মোট উপায় কত হবে? 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। 6 ফ্যাক্টরিয়াল মানে কত? 720 গুণিত 2, 0 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 1440। অপশন ডি হবে অ্যান্সার। ক্লিয়ার? এই অঙ্ক ভালো করে বুঝবে, কারণ পরীক্ষাতে এই ধরনের অঙ্ক থাকে। স্বরবর্ণগুলি বা ভায়ালগুলি কখনোই আলাদা হবে না, সবসময় একত্রে থাকবে। ওই জন্য একত্রে যখনই বলবে তাদেরকে তুমি একটা ধরবে, ঠিক আছে? তাদেরকে বেঁধে দাও, তারা কোথাও যাবে না, যেখানে যাবে একসঙ্গে যাবে। তাহলে এই দুটাকে একটা ধরো, তাহলে মোট কটা হচ্ছে? 1 2 3 4 5 6, 6টাকে আমরা 6 ফ্যাক্টরিয়াল ভাবে বিন্যস্ত করতে পারি। ওই 6 ফ্যাক্টরিয়াল মানে 720টা যে বিন্যস্ত করব, এই দুটা কিন্তু একসঙ্গেই থাকবে। তাহলে এইটা একভাবে হলো, আবার ইউ এখানে, এ পাশে যাবে, তখন আবার 720 হয়ে যাবে। তাহলে যোগ করলে কত হবে? 1440। সেটাকে আমরা কি করছি? গুণ করে দিচ্ছি, কারণ এই দুজন নিজেদের মধ্যে 2 ফ্যাক্টরিয়াল ভাবে বিন্যস্ত হয়। এটা ইন্টু 2। ক্লিয়ার? চলো নেক্সট। একটি ছক্কাকে পরপর 4 বার নিক্ষেপ করা হলো, কতগুলি বিভিন্ন ফল সম্ভব? একবারে প্রথম পার্টেই বলে চলে এসেছি, ছক্কা, তারপরে মুদ্রা টস করলে। একটা ছক্কাকে পরপর 4 বার নিক্ষেপ করা হচ্ছে। প্রথমবার যখন আমি নিক্ষেপ করব, 1 থেকে 6 মধ্যে যে কোনো একটা ফল পড়তে পারে, মানে 6টা উপায় থাকবে, হলে 1 পড়বে, নাহলে 2 পড়বে, এরকম করে 6টা উপায়। তাহলে প্রথমবার নিক্ষেপ করছি, 6টা উপায়, পরের বার 6টা, তারপরের বার 6টা, তারপরের বার 6টা। তাহলে মোট উপায় কত? এই যে, মানে আমরা এটাকে লিখতে পারি 6 টু দি পাওয়ার 4। 6 টু দি পাওয়ার 4 মানে কত? 36 কে 36 দিয়ে একবার গুণ করে দেখে নাও। 6 ছক 36 এর 6, হাতে 3, 3 ছক 18, 3 এ 21, আর এখানে 3 ছক 18 8, হাতে 1,
আর এখানে 10, 6, 9, 2, 1, 1296। অপশন এ হবে অ্যান্সার। বুঝা গেল? এইটাকে আমি আরেকটু বলে দিই। ধরো দুটার ক্ষেত্রে গুণটা দেখো কিভাবে হচ্ছে। দুটার ক্ষেত্রে আমি কিন্তু বলে এসেছি, আবার বলছি, 1, 2, 3, 4, 5, 6, মানে যে কোনো একটা পড়তে পারে। আরেকটা 1, 2, 3, 4, 5, 6, তাহলে মোট 6 36টা উপায় থাকবে। তুমি ভাবো এখানে 1 পড়ছে, পরেরটাও 1 পড়ছে, তাহলে 1 1 1 2, একটাকে ফিক্সড করো 1 3, তাহলে 1 এর জন্য দেখো 6টা, 2 এর জন্য 6টা, 3 এর জন্য 6টা, এরকম করে করে 6 এর জন্য 6টা। তাহলে 6 6 6 যোগ না করে তুমি কি করবে, একটার জন্য 6টা, 6টার জন্য 6 গুণিত 6, 36টা। ওই জন্য এগুলো গুণ হচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট। বলেছে স্ট্রেঞ্জ শব্দের অক্ষরগুলি কত বিভিন্ন উপায়ে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলি সর্বদা অযুগ্ম স্থানে থাকে। এইটা দেখো একটা আলাদা টাইপের, অযুগ্ম স্থানে থাকতে হবে। আচ্ছা, যেটা আছে আমি একটু লিখি, S T R A N G E। এখানে কে কে স্বরবর্ণ আছে? এ আছে, ই আছে, ভাওয়েল। আচ্ছা, স্থান দেখো, এটা 1 নম্বর স্থান, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। 7টা স্থান আছে অযুগ্ম স্থান। এইটা 1 নম্বর স্থানটা অযুগ্ম, 3 নম্বর অযুগ্ম, 5 অযুগ্ম, 7 অযুগ্ম। তাহলে 4টা দেখো অযুগ্ম স্থান আছে, 2টা হচ্ছে স্বরবর্ণ আছে। তাহলে 4টা স্থানে 2টা স্বরবর্ণকে তুমি কত ভাবে বসাতে পারবে? তুমি বলবে 4p2 ভাবে আমরা বসাতে পারবো। 4টা জায়গায় এই 2টাকে 4p2 ভাবে বসানো যাবে। মোট কটা অক্ষর আছে দেখো, মানে এই 2টা বাদ দিয়ে 1 2 3 4 5, এখনো 5টা আছে। কিন্তু এখানে ধরো 1 আর 3 বসে গেছে, 7টা জায়গা আছে তো, মোট দেখো 7টা জায়গা আছে। ধরো 1 আর 3 নম্বরে বসে গেছে এ আর ইটা, তাহলে এখনো 5টা স্থান আছে। মোট 7টা স্থান ছিল, তার মধ্যে 2টা স্থানে বসছে, তাহলে এখনো 5টা স্থান আছে। 5টা স্থানে এই 5 জনকে কত রকম ভাবে বিন্যস্ত করতে পারবে? 5 ফ্যাক্টোরিয়াল ভাবে করা যাবে। তাহলে মোট উপায় কত হবে? এইটা হবে। এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল। আর এইটা কত? 120। দেখো 24কে 2 দিয়ে ভাগ করো, 12, 120, 12 12 144, একটা শূন্য, তাহলে 1440। অপশন সি হবে অ্যান্সার। জিনিসটা ক্লিয়ার? আমি আরেকবার বলে দিই, অযুগ্ম স্থানে স্বরবর্ণকে রাখতে হবে। এখানে 2টি স্বরবর্ণ আছে এ আর ই, অযুগ্ম স্থান আছে 4টা। ঠিক আছে, 4টা স্থান আছে। তাহলে 4টা স্থানে 2টাকে তুমি কত ভাবে রাখতে পারবে? 4p2 ভাবে রাখতে পারবে। আমি ধরে নিচ্ছি এখানে ধরো এ আছে, এখানে ই আছে, অযুগ্ম স্থানে এ আর ই বসে গেছে। তাহলে এখনো দেখো 1টা 2টা 3টা 4টা 5টা স্থান আছে। এখনো 5টা স্থানে এই যে 3টা 2টা 5টা অক্ষরকে তুমি কত ভাবে সাজাতে পারবে? কারণ এইগুলো তো আর স্বরবর্ণ নয়। তাহলে 5টা স্থানে তুমি 5টা অক্ষরকে 5 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজাতে পারবে। তাহলে মোট উপায় এটা গুণিত এইটা, যা হবে অ্যান্সার। বুঝা গেল? এই টাইপটা ভালো করে দেখে রাখবে। চলো নেক্সট। 34, 2 4 5 7 8 0 অঙ্কগুলির সাহায্যে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যেতে পারে যাদের প্রত্যেকটিতে অঙ্কগুলি বিভিন্ন হবে? 4 অঙ্ক বিশিষ্ট, একক, দশক, শতক, হাজার, একবারই সহজ অঙ্ক। আচ্ছা, এই হাজারের ঘরে দেখো এখানে সব কিন্তু আলাদা আলাদা আছে, আমাদের দরকার 4 অঙ্ক বিশিষ্ট। তাহলে এখানে নিশ্চয়ই শূন্য বসানো যাবেনি তো?
তাহলে এখানে যদি শূন্য না বসানো যায়, কারণ শূন্য বসালেই প্রথমে শূন্য মানে কি, সেটা 3 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে। তাহলে শূন্য বাদ দিয়ে এই 5টার মধ্যে তুমি এখানে যেটা খুশি বসাতে পারো, মানে এখানে 5 ভাবে বসাতে পারো, 2, 4, 5, 7, 8, যে কোনো একটা 5 ভাবে। শতকের ঘরে ধরো এখানে তুমি 2 বসিয়ে দিয়েছো, তাহলে এখনো 1, 2, 3, 4, 5টা আছে, কারণ এখানে দেখো তুমি তো শূন্য বসাতে পারবে, শূন্য তো এখানে ধরা যাবে, তাহলে এখনো 5টা থাকবে, এখানে 5টা। শূন্য ধরো এখানে বসিয়ে দিয়েছো, আর 2ও এখানে বসিয়ে দিয়েছো, এখনো থাকবে নিশ্চয়ই 4টা, 4 ভাবে বসানো যাবে, তারপরেরটাই 3 ভাবে বসানো যাবে, কোনো সংখ্যায় রিপিট হবে না, ঠিক আছে, যেটা বসিয়ে দিবে সেটার পরে বসানো যাবে। তাহলে মোট উপায় কত হবে, 5 5 25, 4 25 সঙ্গে 100, তার সঙ্গে 3 গুণ 300, উত্তর হবে অপশন সি। বুঝা গেল কতটা সহজ? আরেকবার বলে দিই, এখানে শূন্য বসানো যাবে না, তাহলে শূন্য বাদ দিয়ে বাকি এখনো 5টা আছে, দেখো 5 ভাবে বসানো যেতে পারে। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি এখানে 2 তুমি বসিয়ে দিয়েছো, তাহলে এখনো দেখো 5টা আছে আবার, কারণ পরেরটাই তুমি শূন্য বসাতেই পারো, তাহলে পরেরটার জন্য 5টা উপায় আছে। আমি ধরে নিচ্ছি পরেরটাই তুমি শূন্য বসিয়ে দিচ্ছ, তারপরেরটাই 4টা দেখো এখন আছে, 4, 5, 7, 8, 4 ভাবে বসাতে পারো, তারপরেরটাই 3 ভাবে, ঠিক আছে। তাহলে মোট উপায় কত হবে, গুণ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। নেক্সট একই টাইপের অঙ্ক দেখো, অযুগ্ম অঙ্কগুলিকে অযুগ্ম স্থানে রেখে, এই যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলির সাহায্যে 8 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায়। 8 অঙ্ক বিশিষ্ট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টাই আছে। আমি একবার লিখছি, 2, 2, 2, 3, 3, 5, 5। আচ্ছা, অযুগ্ম অঙ্কগুলিকে অযুগ্ম স্থানে রাখতে হবে। এটা 1 নম্বর স্থান, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, এগুলো হচ্ছে সব দেখো অযুগ্ম স্থান। 1, 3, 5, 7, 4টা অযুগ্ম স্থান আছে। কটা অযুগ্ম আছে এখানে, 1, 2, 3, 4, 4টা অযুগ্ম সংখ্যাকে 4টা জায়গায় তুমি কত ভাবে বিন্যস্ত করতে পারবে, বলবে তুমি 4 ফ্যাক্টরিয়াল ভাবে বিন্যস্ত করতে পারবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এগুলো সব কিন্তু দেখো এই যে 2টা আছে একই, তাহলে একই থাকা মানে আমি কি বলে এসেছি, যটা একই থাকবে তত ফ্যাক্টরিয়াল দিয়ে তোমাকে ভাগ করতে হবে। তাহলে 2টা 3 এর জন্য 2 ফ্যাক্টরিয়াল, 2টা 5 এর জন্য 2 ফ্যাক্টরিয়াল। ওকে, তাহলে এত ভাবে বিন্যস্ত করতে পারবে। এরপর বাকি এখনো কে কে আছে, দেখো বাকি 1, 2, 3, 4, এখনো 4টা আছে, ঠিক আছে। তাহলে এই 4টাকে 4টা জায়গায়, এই যে 1, 2, 3, 4, 4টা জায়গায় তুমি কত ভাবে বিন্যস্ত করতে পারবে, তুমি বলবে 4 ফ্যাক্টরিয়াল ভাবে বিন্যস্ত করতে পারবো। এখানেও হচ্ছে দেখো 3টা 2 আছে, একই আছে, তাহলে 3টা 2 এর জন্য 3 ফ্যাক্টরিয়াল তোমাকে ভাগ করতে হবে। তাহলে মোট উপায় কত হবে, এইটা। তাহলে এইটাকে আমি যদি ক্যালকুলেশন করি, 4 ফ্যাক্টরিয়াল 24 আর 2 দুগুণে 4, 4 ফ্যাক্টরিয়াল 24, 3 ফ্যাক্টরিয়াল মানে কত, 6 তো, তাহলে 4 ছক 24 আর 6 কত হচ্ছে 4, মানে 24। অপশন বি হবে অ্যান্সার। বলো ক্লিয়ার? আরেকবার বলে দিই, এই যে অক্ষরগুলো আছে বলেছে অযুগ্ম যেগুলো আছে অযুগ্ম স্থানে রেখে দাও, দিয়ে কত ভাবে তুমি 8 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে পারবে। এখানে তো শূন্য নাই, মানে কোনো ঝামেলাও নাই। তাহলে অযুগ্ম স্থান 1, 3, 5, 7, 4টা দেখো অযুগ্ম স্থান, 4টা অযুগ্ম স্থানে 4টাকে তুমি কত ভাবে বিন্যস্ত করতে পারবে। 4টা আছে 4 ফ্যাক্টরিয়াল ভাবে, কিন্তু এই 4 ফ্যাক্টরিয়ালের মধ্যে দেখো
দুটা 3 আছে, মানে ধরো এই 3টা এখানে, এই 3টা এখানে যদি যায় সেটা তো একই জিনিস। ওই জন্য এইটার জন্য 2 ফ্যাক্টরিয়াল, এটার জন্য 2 ফ্যাক্টরিয়াল তোমাকে ভাগ করতে হবে। হয়ে গেল। তাহলে এখনো 1 2 3 4 চারটা এখনো যুগ্ম স্থান আছে, চারটা সংখ্যাও আছে। কতভাবে বিন্যস্ত করতে পারবে? 4 ফ্যাক্টরিয়াল বাই 3টার জন্য 3 ফ্যাক্টরিয়াল ভাগ করে দাও। তাহলে মোট উপায় গুণ করে দিলে অ্যান্সার। ওকে, চলো নেক্সট। পরীক্ষার জন্য একবারে ভিভিআই, এই অঙ্কটি কেউ ছেড়ে যাবে না। অঙ্কটি খুব ভালো করে আগে বুঝতে হবে। লেট শব্দের অক্ষরগুলি বিন্যস্ত করে যেসব শব্দ গঠিত হয় তাদের অভিধানের নিয়মে সাজানো হলে শব্দটির অবস্থান বা র্যাঙ্ক কত হবে, মানে ডিকশনারিতে যেভাবে সাজানো থাকে পরপর। দেখো এই যে লেট যে শব্দটা আছে, লেট, লেট অথবা দেখবে মেক এরকম টাইপের তোমাদের থাকে, বা মাদার। তাহলে র্যাঙ্ক চাইছে, তাহলে ডিকশনারির নিয়ম অনুযায়ী প্রথমে এ দিয়ে শুরু হবে। এখানে দেখো এ আছে, এ কে প্রথমে রাখো। এই এটাকে আমি যদি প্রথমে রাখি, বাকি এই যে 3টা অক্ষরকে আমরা নিশ্চয়ই 3 ফ্যাক্টরিয়াল ভাবে সাজাতে পারবো। পারবো তো? ধরো এবিসি আমরা কি বলে এসেছি, 3 ফ্যাক্টরিয়াল মানে 6 ভাবে সাজাতে পারবো। এই যে 6 ভাবে যে সাজানো যাবে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো এটা তো প্রথমে থাকবে। তাহলে এ দিয়ে যখন শুরু হবে মোট 6 ভাবে, এ দিয়ে 6 ভাবে সাজানো যাবে প্রথমে এ কে রেখে। এরপর কে আসবে? ই আসবে। তাহলে ই কে প্রথমে রাখো, দিয়ে বাকি 3টা অক্ষর এলোমেলো ভাবে তুমি 3 ফ্যাক্টরিয়াল মানে 6 ভাবে সাজাতে পারবে। 6 ভাবে, এই যে 6 ভাবে সাজবে সবার ক্ষেত্রে কিন্তু ইটা প্রথমে থাকবে, ই দিয়ে শুরুটা হবে। তাহলে এ হলো, ই হলো, ই এর পর কি আসবে? জি এইচ আই জে কে, তারপরে এল। দেখো এল আসবে, এখানে এল আছে, শুরুটা হবে এল দিয়ে। এই যে এল দিয়ে শুরু হবে, বাকি 3টা অক্ষরকে 3 ফ্যাক্টরিয়াল ভাবে সাজানো যাবে তো? কিন্তু দেখো ওই 3 ফ্যাক্টরিয়ালের মধ্যেই লেট শব্দটা কিন্তু আছে, কারণ লেট তো এল দিয়েই শুরু হয়েছে। তাহলে এল, তারপরে নিশ্চয়ই 6 6 12 হয়ে গেছে, 13 নম্বর যে পদটা আসবে এল থাকবে, তারপরে এ আসবে, ই আসবে, তারপরে টি আসবে। এটা 13 নম্বর পদ আসবে। 14 নম্বর পদটা কি আসবে? এল থাকবে, এ তো আছেই। দেখো ইটা চেঞ্জ হবে তো, জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি আসবে। তাহলে ইটা এইভাবে চেঞ্জ হয়ে যে টি আসবে, টিটাও চেঞ্জ হবে তো, দিয়ে আবার ঘুরে পরে কি আসবে? ই আসবে। তাহলে এই যে লেট শব্দটা র্যাঙ্ক কত হবে? 14তম। অপশন হবে সি। বুঝা গেল না গেল না বলো? আবার বলছি, প্রথমে দেখো ডিকশনারি নিয়ম অনুযায়ী এ দিয়ে শুরু হবে, তাহলে এ কে প্রথমে রেখে বাকি এই যে 3টা অক্ষরকে তুমি 3 ফ্যাক্টরিয়াল ভাবে সাজাতে পারবে। এটাকে প্রথমে তুমি রেখে দাও, 3 ফ্যাক্টরিয়াল মানে কত? 6। তাহলে এই যে 6টা যে আসবে সবার কিন্তু এ দিয়ে শুরু হবে, তাহলে হয়ে গেল এস এস। তারপরে কে আসবে? ই দিয়ে শুরু হবে। একই রকম ভাবে ই কে প্রথমে রেখে 3 ফ্যাক্টরিয়াল ভাবে সাজাতে পারবো, 6 হয়ে গেল। তাহলে এখানে মোট 6 আর 6 12 হয়ে গেল। এরপর কে আসবে? এখানে দেখো কে আছে? এল আসবে। তাহলে লেট তো এল দিয়ে শুরু, তাহলে এল কে প্রথমে রেখে তুমি যদি বলো আমি বাকি 3টা অক্ষরকে 3 ফ্যাক্টরিয়াল ভাবে সাজাতে পারবো, ওর মধ্যেই কিন্তু এই লেট এটা আছে, তোমাকে খুঁজে বার করতে হবে। ওই জন্য এল প্রথমে, তারপরেই দেখো এ চলে আসবে, তারপরে টি এর আগে কে আসবে? আগে ই আসবে তো, ই, আর এখানে আসবে টি। তাহলে 13তম পদটা হবে এইটা। 14তম কে আসবে? এটা তো ফিক্সড আছে, এল এ দিয়ে যতগুলো আছে মানে পরে এ দিয়ে, তাহলে ইটা চেঞ্জ হবে, জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস, তারপর টি চেঞ্জ হয়ে হয়ে টি আসবে, আর টিটা চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, দিয়ে আবার এ বি সি ডি ই, ই চলে আসবে। ওই জন্য লেটটা 14তম পদে থাকবে। তাহলে উত্তর হবে আমাদের অপশন সি। ক্লিয়ার? খুব ভালো করে করে রাখবে। তাহলে আমাকে একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, আমাকে বলবে যে মেক
ঠিক আছে, এই যে শব্দটা, এই একই রকম ভাবে এইটাকে আমরা যদি সাজাই, তাহলে এইটার র্যাঙ্ক কত হবে? আমাকে সবাই কিন্তু উত্তর জানাবে, এইটার র্যাঙ্ক কত হবে, মেক শব্দটার র্যাঙ্ক কত হবে। ঠিক এইভাবে যদি আমি সাজাই, আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, দেখবো আমি। ঠিক আছে, চলো আজকের শেষ অঙ্কটা দেখে নিই। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 সবই দিয়ে দিয়েছে। অঙ্কগুলি সাহায্যে 1000 অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য যতগুলি সংখ্যা গঠন করা যায় তার সংখ্যা হবে। কোন সংখ্যায় কোন অঙ্কই একাধিকবার ব্যবহার করা যাবে না। এখানে ঝামেলা হচ্ছে শূন্য, শূন্য দেওয়া মানে ঝামেলা। কি করবে? অনেক কিছু বলেছে, দেখো 1000 অপেক্ষা ছোট হবে। 1000 অপেক্ষা ছোট মানে কি? 999 পর্যন্ত যাবে, মানে 3 অঙ্ক বিশিষ্ট হবে, এইটুকু আমরা বুঝতে পারছি। এবং 5 দ্বারা বিভাজ্য হতে হবে। দেখো 5 দ্বারা বিভাজ্য কখন হয় বলতো? শেষে যদি 0 থাকে অথবা 5 থাকে, তবেই কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমে তুমি আগে ভাবো যে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি কি আসতে পারে? 5 দ্বারা বিভাজ্য শুধুমাত্র দেখো 5 আসবে, শুধু 5 আসবে, মানে একটাই আসবে, শুধু 5। ঠিক আছে, আমি একটু লিখে রাখছি, শুধু 5 আসবে একভাবে। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি কি আসতে পারে? মানে একক আর দশক, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো এককের ঘরে আমি যদি 0 বসাই, এককের ঘরে আমি যদি 0 বসাই, বাকি দেখো এখনো 9টা আছে এখানে, তাহলে 9 ভাবে হতে পারে, এখানটাই 9 ভাবে বসতে পারে, হলে 1 নাহলে 2, মানে যাই বসাও না কেন পানিতে ভাগই হবে। তাহলে 0 বসালে দেখো 9 ভাবে। আবার যদি এখানে 5 বসাই, তখন কিন্তু 9 ভাবে হবে, কারণ 0টা আর এখানে বসবে না, বুঝা গেল? তখন হচ্ছে 8 ভাবে হবে। তাহলে প্রথমটা 9, তারপর এটা 8, তাহলে 8 9 17। জিনিসটা ক্লিয়ার? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমি কি বলছি? এককের ঘরে তুমি যদি 0 বসাও, তাহলে দশকের ঘরে 1 থেকে 9 এর মধ্যে যে কোনো সংখ্যা বসাও, 5 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 9 ভাবে বসানো যাবে 0 যদি এককের ঘরে থাকে। কিন্তু এককের ঘরে যদি 5 থাকে, তাহলে দশকের ঘরে এখানে কিন্তু আর 0 বসবে না, তখন আর সেটা 2 অঙ্ক বিশিষ্ট হবে না। তাহলে 0টা বাদ দাও, বাকি এখন দেখো 8টা আছে। যদি এখানে 5 বসে, এখন 8টা আছে, তাহলে 8 ভাবে, তাহলে এখানে 9 ভাবে, এখানে 8 ভাবে, 8 9 17 ভাবে। যে যার কিন্তু আলাদা আলাদা, এখানে তুমি আবার ভাববে না যে গুণ হয়ে যাবে, এইটা একটা আলাদা জিনিস, এটা একটা আলাদা জিনিস, কেউ কারো উপর নির্ভরশীল নয়। এরপর আমরা আসছি 3 অঙ্ক বিশিষ্ট। 3 অঙ্ক বিশিষ্ট মানে একক, দশক, শতক। এখানটাই হচ্ছে ভালো করে বুঝতে হবে। দেখো প্রথমে এককের ঘরে খুব ভালো করে বুঝবে, এককের ঘরে আমি যদি 0 বসাই, তাহলে এই দুটা স্থান কত ভাবে পূরণ করা যাবে? মোট এখানে 10টা আছে, তো তার মধ্যে 0 এখানে বসিয়ে দিয়েছি, এখন 9টা আছে, 9টা অঙ্ক আছে, তাহলে দুটা জায়গায় তুমি বলবে 9p2 ভাবে বিন্যস্ত করা যাবে। 0টাকে এককের ঘরে রেখে এই দুটা স্থান কত ভাবে বিন্যস্ত করা যাবে? 9p2 ভাবে। হয়ে গেল, 0 প্রথমে আছে। এরপর যখন তুমি এককের ঘরে 5 বসাবে, তখন কি হবে? দেখো এইটা হয়ে গেল, এইটা কত হচ্ছে সেটা আমরা দেখব। এরপর যখন এককের ঘরে তুমি 5 বসাবে, তখন কিন্তু আর এইটা আসবে না, কারণ কি বলতো, এখানে যদি 0 চলে আসে, তখন তো আর সেটা 3 অঙ্ক বিশিষ্ট হবে না। তাহলে আমরা কি করব? দেখো আমরা কি করছি, দেখো একটু অন্য ভাবে ভাববো। এখানে যদি 5টা থাকে, এই দুটা জায়গা আমরা আগের মতো করে 9p2 ভাবে বিন্যস্ত করতে পারবো, কিন্তু এর মধ্যে এখানে 0 নিশ্চয়ই এর মধ্যে আছে, ঢুকে আছে, 0 আছে, সবই আছে। তাহলে যেখানে যেখানে 0 এসছে, মানে প্রথমে এসছে, সেগুলো বাদ দিতে হবে।
তাহলে আমরা কি করব, শূন্যকে প্রথমে রেখে আর 5কে শেষে রেখে, দেখো একটা জায়গা আছে, একটা জায়গায়, তাহলে 0 আর 5 বাদ দিয়ে দাও, ওটা আমরা ধরে নিয়েছি। বাকি 8টাকে একটা জায়গায় আমরা 8p1 ভাবে রাখতে পারবো, মানে 8 ভাবে রাখতে পারবো। ঠিক আছে, তাহলে এইটা থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে আর 0 প্রথমে আসবে। জিনিসটা ক্লিয়ার হলো? আরেকবার বলছি, এখানে আমি 5কে রাখছি, 5কে এককের ঘরে রেখে এই দুটাকে আমি কত ভাবে রাখতে পারবো, মানে এই দুটা জায়গায় ওই 9টাকে আমি কত ভাবে রাখতে পারবো? তুমি বলবে 9p2 ভাবে রাখতে পারবো। এই 9p2 এর মধ্যে কিন্তু 0 চলে এসছে প্রথমে, মানে ওর মধ্যে তো সব আছে, কিন্তু 0 তো প্রথমে এলে হবে, 3 অঙ্ক বিশিষ্ট। ওই জন্য আমি কি করছি, 0কে প্রথমে রেখে কতগুলো সংখ্যা আসছে দেখছি, সেটা বাদ দিয়ে দেবো। ওই জন্য 0 দেখো প্রথমে রেখে, আর 5 তো এখানে আছেই, তাহলে এখানে 8 ভাবে বসানো যেতে পারে, 8টা অঙ্ক। তাহলে সেই 8টা বাদ দিয়ে দাও। সেই 8টা বাদ দিলে মানে কি, এই 0টা প্রথমে ছিল, সেই 0 প্রথমে আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে মোট কত হচ্ছে দেখো, 9 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল। আমরা পেয়ে যাচ্ছি 9 গুণিত 8 গুণিত 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল, আমরা পাচ্ছি 72। তাহলে এখানে 72 মাইনাস 8 কত হচ্ছে, 64। তাহলে মোট কতগুলো সংখ্যা পাওয়া যাবে, এখানে ছিল 1, তারপরে 17, তারপর এখানে 72, আর পরেরটা 64। যোগ করলে যা হবে, যে যার আলাদা আলাদা আমরা বার করে যোগ করে দিচ্ছি। তাহলে 4 2 6, 7 6 13, 13 1 14, 4 হাতে 1, 6 1 7, 7 14 1 15, তাহলে 154। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। বুঝা গেল? তাহলে প্রথমে তোমাকে বার করতে হবে 1 অঙ্ক বিশিষ্ট, তারপর আলাদা করে 2 অঙ্ক বিশিষ্ট, তারপর 3 অঙ্ক বিশিষ্ট। বার করে 3টাকে শুধু যোগ করে দাও, তাহলেই অ্যান্সার। শুধু মূল হচ্ছে এই 3 অঙ্ক বিশিষ্ট যে তুমি বার করবে, এখানটাই ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এমসিকিউর সব অঙ্ক কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এই ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, এবং যে হোমওয়ার্কটা আমি দিয়েছি, যে মেক শব্দটা র্যাঙ্ক, সেটা কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি তৃতীয় পার্টটা আসছে, এবং যারা নতুন দর্শক আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল থেকে তুমি প্রত্যেকটা অঙ্কের ব্যাখ্যা সহ সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।